এক বছর আগে এই প্রতিষ্ঠানটি কি অবস্থায় ছিল তখন আপনাদেরকে একত্রিত করে বুঝাতে পারিনি, শুধু বলেছি দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, এইটা বলেছি। আজকে আপনাদেরকে বলবো যে এক বছর আগে কি অবস্থায় ছিলাম আর এখন কি অবস্থায় আছি আর আমাদের সামনে কি টার্গেট। আমি এই ব্ল্যাক বোর্ডটা যদি হোয়াইট বোর্ড যদি একটু দেখেন, আমি হয়তো কিছুদিনের সবাই নাও দেখতে পারেন, দেখতে না পারলে একটু কষ্ট করেন। আমি একটা ছবি আঁকতেছি, এই খারাপ একটা ঘর আমি আঁকলাম, হয়তো অনেকে দেখেছেন। এইটাকে মনে করেন এর নামে হেসান। এহসানের তো লাল কালো কোনো রং নাই, আপনি আপনার এলাকায় হেসান, আমি আমার জায়গায় হেসান। আমি লিখে রাখলাম এটি হেসান, এহসান, এইগুলো এহসান। এবার আপনি আপনাকে আমার আলোচনা শেষ না হতে এখানে কল্পনা করবেন যে আমি এহসান, আমি দাঁড়িয়ে আছি, আমি রাকিব হাসান এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এহসানের ঠান্ডা নিয়ে। আপনি আপনার এলাকায় দাঁড়িয়ে আছেন, যে যার এলাকায় দাঁড়িয়ে আছেন, এই হলো এহসান। 2019 মে মাসে 18 মাস আগে, প্রায় 18 মাস, মাসে 18 মাস হয়েছে। মে মাসে এই প্রতিষ্ঠান, আপনার আগে থেকেই জানতেন যে এই সুদ মুক্ত প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য সুদ যুক্ত কিছু বন্ধুরা সর্বক্ষণিক লেগেই থাকেন। ওনাদের কাজটাই হলে তাকে ক্ষতি করা, এটা আমাদের কাজ। আমরা এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য প্রথমে 5টা গুলি মারলেন। এটা গুলি বলতে পারেন, তীর বলতে পারেন, আঘাত বলতে পারেন। আমি রেখাচ্ছি, তোমার দেখাচ্ছি। 1 2 3 4 5। এই 5টা গুলির নাম হলো 5টি মামলা। 2019 মে মাসে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য প্রথম 5টি মামলা করা হলো। সম্পূর্ণ মিথ্যা 5টি মামলা করা হলো। কয়টা? 5টা। যখনই 5টা মামলা করা হলো তখন আর এই মামলা করার পরে 5টার পাশে অরেঞ্জ হয়ে গেল। এর মধ্যে 3টে সেভেন নন বেলেবল সেকশন, জামিন হবে না। মামলার বিবেদী করা হলো আমাকে। আচ্ছা, এই 5টা মামলা করা হলো 2019 মেতে। এরপরে এই মামলার সূত্রটাকে ফেসবুক, ইউটিউব সহ ছড়াইতে গিয়ে 14টা মিডিয়া, এইখানে একটু খেয়াল করে দেখবেন, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য 14টি মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করলো। যেমন ইত্তেফাক, প্রথম আলো, কালের কণ্ঠ, এনটিভি, দেশ রূপান্তর, দীপ্তি নিউজ ইত্যাদি। কয়টা? 14টা। এটা আপনাদের জানা উচিত, 14টা। তাহলে মামলা গেল কয়টা? 5টা। কয়টা মিডিয়ায় আপনাদের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথা আমার বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচার করলো? কয়টা হলো? 14 আর 5 কত? এই 19টা তীর আপনাদেরকে নিক্ষেপ করা হলো। এখন এই মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা হলো সদস্যদের মনে ভয় ঢুকানো, যাতে তারা প্রতিষ্ঠানে গিয়ে একসাথে টাকার আবেদন করে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন ব্যাংকের সকল সদস্য যদি একই সাথে টাকার আবেদন করে এই ব্যাংক আরেকটা তৈরি হয়ে কি টাকা ফেরত দিতে পারবে? কারণ টাকা তো ফিল্ডে ইনভেস্ট করা, সে টাকা দিবি কেউ, টাকা তো আমাদের আটকালো না, আনবে তারপর তো দিবে, এর আগে তো দিতে পারবে না। তো একটা হলো সদস্যদের মনে ভয় ঢুকানো, যাতে একসাথে সবাই ফেরত আসবে। আরেকটা হলো সরকারকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেপাই তোলে, যমুক থেকে উল্টা পাল্টা কাজ করতেছেন, তুমি ধরে যাবে, এই কাজটা করে তারা। এবং আমরা এই কাজটা করে 14টা মিডিয়া একই সাথে। যখন এই 14টা মিডিয়া আক্রমণ করলো, ঠিক ওই সময় গভর্নমেন্ট বাধ্য হয়ে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে 14টা তদন্ত দিল। কয়টা? 14টা তদন্ত দিল, 14টি তদন্ত। আপনারা যারা সকলেই শিক্ষিত, আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা হাই অথরিটির তদন্ত ফেস করা কত কঠিন। এর মধ্যে সদর থানা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তদন্ত নিয়েছে।
এই প্রতিষ্ঠানের ব্যাপারে কয়টা বলুন তো? 14 মোট কয়টা হলো? 14 28 আর এই 5 কত? 33। হ্যাঁ 33 একই সাথে কিন্তু চলতেছে। যখনই তদন্ত আসলো তখন কিছু ভাইয়েরা আমার বিরুদ্ধে পিরোজপুরে আরো মামলা রেডি করলো 10টা। কয়টা? 10টা। এখানে 19-এর কথা, 20-এর কথা বলছি না আমি, 19-এর কথা। এইখানে আসলো 10টি মামলা পিরোজপুরে, এটা আসলে ঢাকায়। এই 5টা করছে ঢাকায় আর এই 10টা করছে পিরোজপুরে। কয়টা হলো? আচ্ছা বলুন তো, আপনার উপর কিন্তু ক্রমান্বয়ে চাপ বাড়ছে। আপনি কিন্তু এখন এখানে দাঁড়ানো, আপনি ভর্তি করে দেখবেন 5টা মামলা, পরের দিন ভর্তি করে দেখবেন 14টা মিডিয়া আপনার বিরুদ্ধে খবর প্রচার করছে, পরের দিন ভর্তি করে দেখবেন 14টা তদন্ত আপনার বিরুদ্ধে হাজির, পরের দিন ভর্তি করে দেখবেন 14টা 10টা মামলা আপনার জন্য হাজির। চাপ ক্রমান্বয়ে আপনার উপরে বাড়ছে। ঠিক তখন এইটারও মনে হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আমাদের 2টা অফিসে স্টাফ ছিল 30 জন। কয়জন? 30 জন। এই 30 জন স্টাফকে অজানা কার ইশারায় আর কার ভিত্তিতে আল্লাহ ভালো জানে, এই 30 জন স্টাফ সকলে চাকরি ছেড়ে দিল। তার মানে 30টা মোবাইল বন্ধ হয়ে গেল। আপনাদের অনেক অভিযোগ হয়েছে অফিসে ফোন করতে পারি না কেন? এই অভিযোগটা আপনাদের আছে, কষ্টের কথাটা। এটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু পারেন কিভাবে? আমার 30 জন স্টাফ কিন্তু তখন চলে গেল, একই সাথে আমার 30টা মোবাইল বন্ধ হয়ে গেল। কয়টা মোবাইল? আচ্ছা বলুন তো, তার 30টা মোবাইল বন্ধ হয়ে গেল, 30 জন স্টাফ চলে গেল, আর মাথার উপরে এই খরচ আপনার ঝুলছে। তার মানে চাপ ক্রমান্বয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক এই সময় কে বা কারা কাদের ইশারায়, আমি নাম বলবো না, আল্লাহর উপর সুবহানাহু করে রাখছি, এখানে যেই সমস্ত লোকজনদের টাকা নাই অথবা টাকা আছে কিন্তু মেচুর হয় নাই, মেয়াদ হয় নাই, মেয়াদ হয়নি, একটা 10 বছর বা 5 বছর একটা মেয়াদে রেখেছে, টাকা দিয়ে আমরা জমি বা ব্যবসায় ইনভেস্ট করেছি। এখন তারা আমাদের যে স্টক আর যাদেরকে আমি জোগাড় করেছি, তাদেরকে শুধু ভায়া হয়ে তাদেরকে মারধর করার জন্য অসংখ্য মাস্তান এসে হাজির হয়ে গেল। কেউ গেট পাশে লাঠি মারবে, কেউ অফিসের দরজা ভাঙবে, কেউ গ্লাস ভাঙবে, কেউ স্টাফ তুলে নিয়ে যায়, কেউ স্টাফে মারে, কেউ চেয়ার ভাঙে। এইটা শুরু করলো, তাই চাপ বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি কিন্তু এখানে দাঁড়ানো, আপনি কিন্তু হেসান, আপনার এলাকা আপনি হেসান, আপনি এখানে দাঁড়ানো। যখন এইটা হলো তখন আমরা আমাদের এফএমআই সহ সদস্য, এফএমআইদের মাধ্যমে সদস্য ভাইদের কাছে মেসেজ পাঠালাম যে ভাই আপনারা সঞ্চয়টা ঠিক করে দেন মেহরবানি করে। তখন এক কুচক্রী মহলের ইশারায় আমাদের কিছু ভাইয়েরা তারা এইখান থেকে সঞ্চয়টা বন্ধ করে দিল, টাকা প্রদান বন্ধ করে দিল, টাকা দেওয়া বন্ধ করে দিল। তাহলে আপনার প্রতিষ্ঠানটা রোলিং হয়ে যেতে টাকা লাগবে, কিন্তু আপনার টাকা সব ইনভেস্ট করা। মনে করেন এই ভবনটায় কয়েক কোটি টাকা খরচ হয়েছে, এখন এই ভবনটায় যে টাকা খরচ হলো, এই ভবনটাকে রানিং করা, এখান থেকে ব্যবসা করা ইত্যাদি, বা সদস্যকে টাকা দিতে হবে, তো ব্যবসা আমার রানিং করতে হবে, এরপর টাকা দিতে হবে, কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। তার মানে আপনার মাথার উপর এদিকে 5টা মামলা চূড়ান্ত, এদিকে 14টা মিডিয়া সচল, এদিকে 10টা মামলা চূড়ান্ত, অসংখ্য মাস্তান আপনার দরবাজায় হাজির, 14টা তদন্ত আপনার দরবাজায় হাজির, 30 জন স্টাফ আপনার মাথার উপর থেকে গায়েব, কর্মী এবং কিছু সদস্য হয়ে সঞ্চয় দেওয়া বন্ধ করে দিল। তার মানে তোমাকে মারবো চান্দু সব দিক দিয়া, তুমি যে সমস্যার সমাধান করবা টাকা দিয়া, তাও তুমি করতে পারবা না। তুমি যে ঘরের বাইরে যাবা, তোমার ঘরটাকে মাস্তান দিয়ে তোমাকে পিছাবো, পুলিশ দিয়ে তোমাকে ভাবাবো, কোর্টে তোমাকে হাজতখানায় ঢুকাবো, তোমার টাকা বন্ধ করে দেবো, তোমার যাতে গভর্নমেন্টের সামনে আসা দেবো তারাই তদন্ত ফেস করতে হয়, সে ব্যবস্থা তোমার আমরা করবো। তার অর্থ তুমি কোথায় মরাবা? কারেন্টের জলে মাছ আর সাপ পেঁচাইলে যেমন যত পেঁচাই তো আজকে, ঠিক এই ব্যবস্থা তোমার উপর করা হলো। আপনি কিন্তু এখানে দাঁড়ানো, ঠিক এই সময় যখন এখানে দাঁড়িয়ে আমি বলছি
জীবন যাবে, তুমি এহসানকে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে বলছি আমি এহসানের সামনে আগাই ছাড়বো ইনশাআল্লাহ। তখন তারা বলল যে মুফতি নাগিব হাসানকে মার্ডার না করলে সমস্যা সমাধান হবে না। এই তারা 1 মার্চ 2020 1 মার্চ রাত 7:30 80 জমার উপরে লোক এসে মাত্র 2-3 লাখ থেকে 1.5 লাখ টাকা কত টাকার একটা বাহানায় মেসুড হয় না, কিছুই না, রাত্রে এসে এরা আমার পরে হামলা করলো, এহসানকে মেরে ফেলো, মুফতি নাগিব হাসানকে মেরে ফেলো, অর্থাৎ এমপি কে ডেট করে দাও, তাহলে শেষ। এই ছিল তাদের পরিকল্পনা, টার্গেট। এই টার্গেট নিয়ে আপনার উপরে তারা হামলা করলো, পুরো শরীর রক্তাক্ত করে ফেললো, 80 জনের উপরে একাত্রে হামলা করলো। তার মানে কি আপনার বাইরের হামলা, স্টেট নাই ভিতরের হামলা, থানার হামলা, কোর্টের হামলা, তদন্তের হামলা, মিডিয়ার হামলা, টাকা বন্ধ। আপনি যাবেন কোথায় এখন? 2019 আপনাদের, আমি কথা আপনাদেরকে বলছি জন্য যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে কলিজা নিয়ে ভালোবাসেন বলে আজকে এখানে হাজির হয়েছেন। এজন্য এখানে আজকে এসেছেন এখানে। আজকে আপনি আপনার নিজেকে এখানে কল্পনা করেন যে আপনি এই অবস্থায় থাকলে আপনি কি করতেন। আপনি নিজে কল্পনা করুন। আপনি আসতে আপনি কবির, আপনার রফিক ভাই, আপনি এহসান, আপনি তখন কি করতেন? 2019 কথা বলছি কিন্তু আমি বলছি 2019, আজকে তো বিশেষ করে শেষ প্রান্ত 19 কথা বলেছি। এই সব অবস্থা। তাহলে বলুন তো 2019 আপনার উপরে যে অবস্থাটা ছিল, এইটা কি কোনো সুখকর ছিল? না। কি বলেন? না গভীর অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ ছিল। গভীর অন্ধকারাচ্ছন্ন একটা। হ্যাঁ, আপনাকে খেপানো হয় যে অফিসে ফোন ধরে না কেন, পলাবে মনে হয়। আপনাকে খেপানো হয় অফিসের আমার সাথে ভালোভাবে কথা বলে না কেন, পলাবে মনে হয়। আপনাকে খেপানো হয় যে কর্মী আমার কাছে আসে না কেন, আপনার খেপানো হয় যে আমার লাভের টাকা দিচ্ছে না কেন, আমার মেসিউরের টাকা দিচ্ছে, আপনাকে খেপানো হয়। কিন্তু আপনি কখনো, আপনাকে এটা বোঝানো হয় নাই যে ধর্মে সে কোন অবস্থায় ছিল, যে কথা বলবে সে কোন অবস্থায় ছিল, এটা কিন্তু আপনাকে বোঝানো হয়নি। আপনি অবস্থায় না জেনে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন। আজকে বলছি এই যে অবস্থা ছিল, এই যে তখন ছিল, আজকে যেই মুহূর্তে আমরা আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তের রিপোর্টটা হলো যে এই যে যত সমস্যা একটা করে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমাধান করে এই সমস্ত দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছেন। একটা মামলা আছে, তাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই হলো অবস্থা। এই অবস্থায় আপনার এহসান একেবারে ব্ল্যাঙ্ক সাদা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই অবস্থায় কিন্তু আপনি বর্তমানে আছেন। এই অবস্থায় বর্তমানে আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে বলবেন সবাই আলহামদুলিল্লাহ। আপনার টাকা এহসানে না, তা এহসান যদি টিকে যায় আপনার সুবিধা না, আপনার লাভ না। আপনার সন্তান যে দুধ মায়ের কাছে দিয়ে রাখছেন, ওই দুধ মায়ের উপর যদি কোনো শত্রু হামলা করে, তাহলে আপনি এর জন্য বেশি ব্যথিত হবেন না, কারণ ওই দুধটা মরলে তো আপনার সন্তান কষ্ট পাবে। সুতরাং আপনার টাকা যদি এহসানে, আর এহসান যদি কেউ মেরে ফেলতে চায়, তাহলে ওই ব্যক্তি তো আপনার নাম্বার 1 দুশ্মন হবে, যে এহসান মরে গেলে তো আমারই ক্ষতি। সুতরাং তুই এহসানের ভিতরে দাঁড়াই রেখে তুই তোমার দুশ্মন, ঠিক কি কারণ? এই জন্য আজকে যে অবস্থায় এহসান 1 বছর আগে ছিল, আজকে সেখান থেকে উতরিয়ে পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সামনে আগাবার টেবিল আমাদেরকে দাঁড় করে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলুন তো যে 1 বছর আগের সংবাদ আর আজকের সংবাদ কি এক না ব্যবধান? 19-20 ব্যবধান না আকাশ পাতাল ব্যবধান? আকাশ পাতাল ব্যবধান। এই জন্য সকলেই অত্যন্ত আগ্রহের সাথে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ।